চোখ যখন খুললো তখন মাথার পিছনে প্রচন্ড যন্ত্রণা করছে। যেখানে শুয়ে আছি সেই জায়গাটাও অচেনা। কি গো, কেমন বোকার মতো কাজ করতে যাচ্ছিলে বলো দেখি? গলার স্বর শুনে আমি এদিক ওদিক চাইলাম, তারপর উঠে বসলাম। দেখি সেই বাচ্চা মেয়েটা আমার মাথার কাছে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তুমি কোথা থেকে এলে? মেয়েটা খিলখিল করে হেসে উঠল, বলল, আমি আবার কোথায় থেকে আসবো? আমি তো এখানেই থাকি। আমাকে খুঁজলে পরে সবখানে পাবে, বুঝলে? আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক তারানাথে। আজ আমরা শুনব তারানাথ তান্ত্রিককে ঘিরে এমন কিছু রহস্যময় ঘটনা ও অজানা কাহিনী যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থেকে যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। কালী পুজোর পর থেকেই একটা হালকা ঠান্ডার রেশ বেশ টের পাওয়া যাচ্ছে। আজ দেখলাম গিন্নি সব কাঁথা কম্বল রোদে দিতে শুরু করেছে। আমাকে দেখে বলল, শোনো, তোমার ফুল হাতে জামাগুলো সব বের করে আলনায় রেখে দিয়েছি, এখন থেকে ওগুলোই পরবে। আমিও বাধ্য ছেলের মতন মাথা নাড়লাম। এসব কথার মাঝেই হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম। ভায়া, কি হে ভায়া, বাড়ি আছো? আরে, এ তো কিশোরীর গলার স্বর। এমন উদ্ভ্রান্তের মতন ছুটে আসছে কেন? কিশোরী আসতেই আমি তাকে বললাম, আরে আরে ব্যাপারটা কি, এমন পাগলের মতন ছুটছো কেন? বলি, মাথাটাটা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, কিন্তু ওদিকে আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। মানে? আমি কিশোরীর এমন কথার মানে বুঝলাম না। তাড়াতাড়ি দেখবো চলো, শুনলাম তারানাথ নাকি জ্যোতিচর্চার সাইনবোর্ড সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এ আবার সম্ভব নাকি? আমি যেন আকাশ থেকে পড়লাম। তবে আর বলছি কি, ব্যবসা তুলতে বসেছে তারানাথ। তাড়াতাড়ি দেখবো চলো। চলো চলো, তারানাথের মাথায় যেন কি পোকা নাড়া দেয়, ভগবান জানে। এসব কথা বলতে বলতে আমরা তারানাথের বাড়ির দিকে রওনা দিলাম। কথাটা মিছে নয়, তারানাথের ঘরের সামনে টাঙানো এই বোর্ডটা সত্যিই হাপিস হয়ে গেছে। কিশোরী শুধালো, এটা কেমন হলো? তারানাথ কি তবে সত্যিই নিজের কাজ কারবার বন্ধ করে ফেলছে? ভেতরে গিয়ে খোঁজ করলেই তো হয়। এতদিনের কারবারে ইতি টানার পাত্র তো তারানাথ নয়। তারানাথের নাম হাঁক পাড়তে পারতেই ভিতরে প্রবেশ করলাম। সামনের ঘরেই বসেছিল তারানাথ। আমাদের ঘরে ঢুকতে দেখে ভারী গলায় বলে উঠল, 4 মাস 20 দিন 51 মিনিট। আমরা থমকে গেলাম। তারানাথের মুখের দিকে বেকুব হয়ে তাকিয়ে আছি। এমন সময় তারানাথ হেসে উঠল। আমরা ভাবলাম খেপে টেপে গেল নাকি। অপরদিকে তারানাথ হাসতে হাসতে বলল, তোমরা কতদিন পরে এলে সেই হিসাবই বললাম। তা এতদিন পরে হঠাৎ এই গরিবের কথা মনে পড়লো, ব্যাপারখানা কি? আমি বললাম, ব্যাপার তো তোমাকে নিয়েই। শুনলাম তুমি নাকি সাইনবোর্ড তুলে দিচ্ছ। হঠাৎ এই জ্যোতিষ চর্চাটা লাটে তুলছ কেন? তারানাথ বাঁকা হাসল, বলল, ও হো, খবর কানে পৌঁছে গেছে। পৌঁছবে না কেন? হঠাৎ এই বৈরাগ্যদশার কারণ কি ভায়া? কিশোরী খানিকটা টন কেটেই বলল। তবে তারানাথ অন্যবারের মতন চটে গেল না। সে বলল, আমি তো বৈরাগী, তবে যাই হোক, এসে যখন পড়েছ তখন একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই বলে সে খাটের সামনে রাখা টেবিলটার উপর থেকে একটা সুতো মতন তুলে আনলো। এই যে দেখো দেখি, বলতে পারো কিনা এটা কি? আমি আর কিশোরী বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম জিনিসটার দিকে। কিশোরী বলল, হাতে টাতে বাঁধে যেসব সুতো, ওরকম কিছু? তারানাথ মাথা নেড়ে বলল, তা বলতে পারো বটে, তবে যে সে সুতো নয়, স্বয়ং কাল রাত্রির দেওয়া সুতো। আজ পুরনো বাক্সের ভিতর থেকে বেরোলো আর কি। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে বললাম, কাল রাত্রি দেওয়া সুতো? লাল সুতো? সে আবার কি করে হলো? তোমাদের নাস্তিক মাথায় তো এইসব ঢুকবে না। তোমরা তো সব কিছুই নিজেদের ওই নিরেট চোখ দুটো দিয়ে বিচার করো।
না হলে একখান ঘটনা বলতে পারতাম। এই বলে তারানাথ আবার সেই সুতো বাক্সবন্দি করতে শুরু করলো। তবে আমি আর কিশোরী ততক্ষণে উৎসাহ পেয়ে গেছি। আমরা বেশ এবারে গুছিয়ে বসলাম। বললাম, তা খামোখা না ছোটে সেই গল্পটাই শোনাও না। ওই দেখো আবার বলে গল্প। এই জন্য তোমাদের সাথে কথা বলতে চাই না। শোনো, তারানাথ তান্ত্রিক কখনো গল্প শোনায় না, যা বলে সব তার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা, বুঝলে? তারানাথ শেষের কথাটা বেশ জোর দিয়ে বলল। আমি আর কিশোরী একে অপরের হাত চেপে ধরলাম। না, গল্প শুনতে হলে তারানাথকে রাগিয়ে দিলে চলবে না। তাই বললাম, আচ্ছা বাবু, ঠিক আছে, তা তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাই শোনাও দেখি। কি করে পেলেই সুতো, কি ঘটেছিল? এই বলে হ্যাঁ, এইবার ঠিক আছে, বলছি শোনো। সে অনেক কাল আগের কথা। তারানাথ গল্প বলতে থোড়ি ঘটনাটা বলতে শুরু করলো। তখন আমার বয়স একেবারেই কম, প্রায় ছোকরা বলতে পারো। এদিক সেদিক ঘুরে বেড়ানো স্বভাব। তখন শীতকাল, মাঘ মাস চলছে। কনকনে ঠান্ডায় টেকা দায়। ত্রিপুরায় এক গ্রাম আছে, নাম কালিকাপুর। গ্রামের জাগ্রত দেবী কালিকা মা। অনেক দূর প্রদেশ থেকে লোকেরা আসতো মায়ের দর্শন করতে। সেই গ্রামে প্রতি বছরই নানান লোক, সাধু, আচার্য, পণ্ডিত সকলে যাওয়া আসা লেগেই থাকতো। আর মাঘ মাসে এক বিশেষ উৎসব অনুষ্ঠিত হতো। প্রত্যেক মাঘ মাসের প্রথম তারিখ থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত মন্দিরে অনুষ্ঠান হতো, মেলা বসতো। কাশী, মথুরা, বৃন্দাবন, শ্রীক্ষেত্র থেকে পুরোহিতরা আসতো। আর মাঘী পূর্ণিমার রাতে কালিকা মায়ের পুজো করা হতো। তোমরা হয়তো ভাবছো মায়ের পুজো তো অমাবস্যার তিথিতে হয়, কিন্তু কালিকা মন্দিরের বিশেষত্ব এটাই ছিল, অন্ধকার অমাবস্যায় নয়, পূর্ণিমার রাতেই মায়ের পুজো করা হতো। আমার তখন জোয়ান বয়স, ভাবলাম দেখেই আসি কেমন হয় এই পুজো। মাঘ মাসের প্রথম সপ্তাহ ততদিনে পড়ে গেছে। পুজোর আগে আর এক সপ্তাহ সময় আছে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম কালিকাপুরের উদ্দেশ্যে। এখান থেকে কোনো ট্রেন সরাসরি যেত না কালিকাপুর, দুটো ট্রেন বদল করে পৌঁছাতে হতো সেখানে। তাই করলাম, দুটো ট্রেন বদলে গরুর গাড়িতে চেপে যখন কালিকাপুরে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। তবে গ্রামে এসে আমি বেশ অবাক হলাম। কোনো হইচই নেই, কোনো হট্টগোল নেই। গ্রামে এত বড় একটা উৎসব চলছে, অথচ তার লেশমাত্র টের পাওয়া যাচ্ছে না। কোথায় মেলা, কোথায় পুজো, সামান্য মানুষের দেখাটুকু পাওয়া যাচ্ছে না। মনে দ্বন্দ্ব জাগলো, ঠিক জায়গায় এসেছি তো। আমি একটু এগিয়ে গেলাম, কাউকে যদি পাওয়া যায়। খানিক দূরে যেতেই দেখলাম একটা বাঁধানো বট গাছের নিচে 4-5 জন মতো লোক বসে আছে। আমাকে আসতে দেখেই তারা উঠে দাঁড়ালো। আমি নমস্কার করে বললাম, এসেছি অনেক দূর থেকে, কালিকা মায়ের মন্দির কোথায় একটু বলে দিতে পারবেন? এক মধ্যবয়স্ক লোক আমাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বললেন, আপনি বুঝি সেই উৎসবের জন্য এখানে এসেছেন? আমি মাথা নেড়ে বললাম, আগে হ্যাঁ, সেই উৎসব একটু পথ দেখিয়ে দেবেন? এবারে কোনো উৎসব হচ্ছে না, মন্দিরে পুজো বন্ধ রয়েছে। আপনি আপনি ফিরে যান বাবা। আমি অবাক হলাম। পুজো বন্ধ মানে? এইভাবে তো পুজো বন্ধ করে দেওয়া যায় না, নিশ্চয়ই কোনো গুরুতর কারণ ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, হয় তা হঠাৎ বন্ধ কেন হয়ে গেল? কি হয়েছে একটু বলবেন? আপনার জেনে কাজ নেই, আপনি ফিরে যান। এখানে বেশিক্ষণ থাকবেন না, গ্রামে অভিশাপ ছড়িয়েছে, মোরক লেগেছে। সবাইকে হয়তো এভাবেই শেষ হতে হবে, এভাবেই শেষ হতে হবে। বলেই দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ একটা বছর 12 ছেলে ছুটতে ছুটতে এসে বলল, শ্যামল কাকা দেখবে চলো, মুনিয়া কেমন ছটফট করছে, ওকেও বোধহয় কালা মায়ে ধরেছে। কথাটা শোনা মাত্র বটতলার লোকগুলোর মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। সবাই উদ্বিগ্ন হয়ে বলল, মুনিয়াকেও ধরেছে, চল তো দেখি। উফ ঠাকুর, আর কতজনের প্রাণ নেবে?
ওনাদের পিছু পিছু আমিও গেলাম। একটা ছোট্ট মাটির ঘর, বাড়ির বাইরে অনেক লোক জমায়েত হয়েছে। শ্যামল নামক ভদ্রলোককে দেখে সবাই একটু সরে দাঁড়ালো। আমার মনে হলো ইনি হয়তো গ্রামের মুরব্বী মানুষ। আমি ওনাদের সাথে ঘরের ভেতরে প্রবেশ করতে যেতেই উনি বাধা দিয়ে বললেন, কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে না চলে যেতে বললাম, ভিতরে যাবেন না। কালা মায়ের কোপে পড়বেন, কালা মায়ের কোপে পড়বেন। এইবারে আমি একটু নিজের পরিচয় দিলাম। বললাম, যদি প্রয়োজন পড়ে আমি কাজে আসতে পারি, কিন্তু তার আগে বিষয়টা কি আমাকে তো জানতে হবে। একবার আমায় মুনিয়া বলে মেয়েটিকে দেখতে দিন। এই বলে আমি ওনাদের সাথেই ঘরের ভিতরে প্রবেশ করলাম। একটা কোনো মতে দাঁড়িয়ে থাকা খাটে শুয়ে অদ্ভুতভাবে ছটফট করে চলেছে বছর 7 একটা মেয়ে। মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ করে চলেছে। কিছুটা দূরে যারা দাঁড়িয়ে আছে তারা খুব সম্ভবত মুনিয়ার বাবা মা। তার মা মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে চলেছে। বাবার অবস্থাও বিহবল। এমন দৃশ্য দেখলে যে কেউ থমকে যাবে। মেয়েটা 2 পা শূন্যে তুলে আর 2 হাতে ভর দিয়ে খাটের উপরেই চারিদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলো। চোখ দুটো উল্টে এমন ভাবে চেয়ে আছে যে কারোর রক্ত হিম হয়ে যাওয়ার কথা। আমি বোঝার চেষ্টা করলাম যে কি হয়েছে। লোকে ততক্ষণে নানান কথা বলা বলি শুরু করেছে। একজন লোক পাশ থেকে বলে উঠল, কালা মায়ে ধরেছে ওকে, মেয়েটি কি আর বাঁচবে? আমি ভালো করে মেয়েটিকে পর্যবেক্ষণ করলাম। হঠাৎ আমার মনে হলো মেয়েটাকে অন্য কেউ পরিচালনা করছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম মেয়েটার দিকে। শ্যামল বাবু বলে উঠলেন, আরে আরে কি করছেন? মারা পড়তে চান নাকি? আমি সেই সব কথা কানে না তুলে এগিয়ে গেলাম। নিজের ঝোলার ভিতর থেকে একটা তামার পয়সা বার করে মেয়েটার কপালে ঠেকানোর চেষ্টা করলাম। মেয়েটা এমন দাপিয়ে বেড়াচ্ছে যে ওর কপালের মাঝ বরাবর পয়সাটা কিছুতেই রাখতে পারছি না। তবু কোনো ক্রমে মেয়েটার কপালে পয়সা ঠেকিয়ে আমি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলাম। ধীরে ধীরে মেয়েটা শান্ত হয়ে এলো। এক রাশ কালো ধোঁয়া ওর শরীর ছেড়ে বেরিয়ে গেল। এতক্ষণ দাপাদাপি করার ফলে ক্লান্ত মেয়েটা ধপাস করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি বললাম, উঠলে পরে ঠিক হয়ে যাবে। চারিদিকে একটা আলোড়নের সৃষ্টি হলো। অনেকেই এগিয়ে আসলো আমার দিকে। শ্যামলবাবু হাত জোর করে বললেন, আপনি খেয়ে বলুন তো ঠাকুর মশাই, এত মাস ধরে এমন ঘটনা ঘটে চলেছে, এত মানুষ মারা যাচ্ছে, কেউ তো পারেনি কারো প্রাণ বাঁচাতে। আপনি প্রথম দেখাতেই মুনিয়াকে বাঁচিয়ে ফেললেন। কি করে সম্ভব হলো এসব? কালী মায়ের বিষয়টা কি খুলে বলুন তো। পুজো উৎসব সব হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আপনি এত দূরে এসেছেন, আমার বাড়িতে চলুন। আপনি আগে একটু বিশ্রাম নেবেন, কিছু মুখে দেবেন, তারপরে আমি সব আপনাকে খুলে বলছি। এই তোমরা সকলে এখন বাড়িতে ফিরে যাও। ভিড় ধীরে ধীরে কমে এলো। মুনিয়ার বাবা মা এসে আমার পা ছুঁয়ে প্রণাম করে ফেললো। আমার বেশ অস্বস্তি বোধ হলো। তবে শ্যামলবাবু আমাকে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির থেকে উদ্ধার করলেন। আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম, এর আগে কতজন এইভাবে মারা গেছেন? শ্যামলবাবুর যেন ঠোঁটের গোড়ায় উত্তর তৈরি ছিল। 9 জন, মোট ওই 9 জন। কবে থেকে চলছে এইসব? 5 মাস। এই 5 মাস যে আমরা কিভাবে কাটাচ্ছি। মন্দিরের দরজাটুকু খুলতে পারেনি কেউ। যারা খোলার চেষ্টা করেছে তারা সকলেই। এইটুকু বলে থেমে গেলেন শ্যামলবাবু। কেন যে সবাই বাড়ির বাচ্চাদের একটু সামলে রাখতে পারে না ভগবান জানে। আজকে মুনিয়া ওই মন্দিরের দরজা খুলতে চলে গেল। ভাগ্যিস আপনি এসেছিলেন, না হলে তো ও আর বাঁচতই না। এভাবে কতজনকে চোখে চোখে রাখবো, কতজনকে সাবধান করব বলুন তো? কতজনকে বলবো যে মন্দিরের দরজা খুলবে না? সবাই একদিন এভাবেই শেষ হয়ে যাবে।
কে জানে কি পাপ করেছিলাম আমরা, কেন যে মা এমন সাজা দিচ্ছেন কে জানে। কথার মাঝেই আমরা শ্যামল বাবুর বাড়িতে পৌঁছে গেলাম। শ্যামল বাবুর স্ত্রী আর একটা অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো ঘরের ভিতর থেকে। মেয়েটার পরনে সাদা থান, এমন কম বয়সে বিধবা হয়েছে মেয়েটি, দেখে ভারী মায়া লাগলো। শ্যামল বাবু আলাপ করিয়ে দিলেন। ইনি হলেন আমার স্ত্রী মাধবী, আর এটা আমার একমাত্র মেয়ে গৌরী। দীর্ঘশ্বাস ফেলে শ্যামল বাবু আবার বললেন, মেয়েটা আমার পোড়া কপাল নিয়ে জন্মেছে। গত বছরই বিয়ে দিলাম। বছর ঘোরার আগেই স্বামীকে হারিয়ে আবার বাপের ঘরে এসে পড়ল। আমরা চোখ বুঝলে যে ওকে কে দেখবে কে জানে। গৌরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্যামল বাবু প্রসঙ্গ বদলে বলল, হ্যাঁ, যাকে সেসব কথা থাক। উনি হলেন তারানাথ, বড় ঠাকুর মশাই। ওনার জল খাবারের ব্যবস্থা করো। শেষ কথাটা মাধবী দেবীর উদ্দেশ্যেই বললেন শ্যামল বাবু। আমরা হাত পা ধুয়ে দাওয়ায় বসলাম। আমি বললাম, তাহলে এবার ঘটনাটা যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 5 মাস আগের কথা। প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত নিত্য পুজোর জন্য মন্দিরে গেলেন। মাকে শয়ন দেওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হয় প্রতি রাতে। সকালে আবার সেই দরজা খোলা হয়। সেই মতোই পুরোহিত দরজা খুলতে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, দরজা কিছুতেই খুলছে না। বেশ অনেকবার চেষ্টা করেও পুরোহিত মন্দিরের দরজা খুলতে পারলেন না। ভাবলেন পুরনো তালায় বুঝি জং ধরেছে। যদিও রোজ যে তালা খোলা হয় তাতে জং ধরার কথাই নয়। তবুও আর কি, আমার সাথে পরামর্শ করলেন পুরোহিত। ভাবলাম দরজার তালাটা ভেঙে দিই, পরে আবার নতুন তালা লাগিয়ে নেওয়া যাবে খন। সেই মতোই পুরোহিত দরজার তালা ভেঙে ফেলল। আর তারপরেই শুরু হলো বিপত্তি। আজ যেভাবে মুনিয়াকে দাপাদাপি করতে দেখলেন, ঠিক একইভাবে পুরোহিত সারা গ্রাম দাপিয়ে বেড়ালো। একটা সময় পরে নিজেই নিজের মাথায় শিলনোড়ার বাড়ি মেরে তারপর মারা গেলেন। আমরা এই ঘটনায় ভারী অবাক হলাম। তবে সকলেই প্রায় ধারণা করে নিয়েছিলাম পুরোহিতের অনেক বয়স হয়েছিল, তাই সে এমন পাগলামি করে মারা গেল। কিন্তু আসল ঘটনার সূত্রপাত এরপর থেকেই হলো। যে ওই মন্দিরে যায় সে এমন পাগল হয়ে যায়, আর একটা সময়ের পরে নিজেকে মেরে ফেলে। কেন এমন হচ্ছে কেউ জানে না, কেউ তো মন্দিরে যাওয়ার সাহসই পায় না। আমরাও সবাইকে মানা করে দিয়েছি এদিক ওদিক না মারাতে। তবুও কিছু কিছু মানুষ অতিরিক্ত কৌতূহলের বশবর্তী হয়ে মন্দিরে প্রবেশ করে ফেলে। আর তার পরিণাম যে কি ভয়ঙ্কর তা তো বুঝতেই পারছেন। কি যে করব, কি করলে যে গ্রামে আগের মতন শান্তি ফিরে আসবে ভগবান জানে। এই বছরে মায়ের পুজোটাও করা যাচ্ছে না। উৎসব তো অনেক দূরের কথা। গত বছরও এইরকম সময় সকলে কি আনন্দটাই না করেছিল। কত মানুষের ভিড় ছিল আমাদের গ্রামে। আর এই বছর সারা গ্রামে যেন মরক লেগেছে। কেউ জানে না কোথায় গিয়ে এর শেষ, কেউ জানে না। এই বলে দীর্ঘশ্বাস ফেললেন শ্যামল বাবু। আমি বললাম, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। কি করে চেষ্টা করবেন শুনি? ওই মন্দিরে পা রাখা মাত্রই আপনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন। তখন আপনাকে কে সামলাবে? কিচ্ছু ঠিক হবে না ঠাকুর মশাই। মা না চাইলে
মা না চাইলে কিচ্ছু ঠিক হবে না। শ্যামলবাবু দুদিকে মাথা ঝাঁকালেন। আমি বললাম, কিন্তু চেষ্টা যে আমাদের করতেই হবে, না হলে এইভাবে আরো কত মানুষ মারা যাবে। এইভাবে তো সব শেষ হতে দেওয়া যায় না, তাই না? ততক্ষণে মাধবী দেবী খাবারের থালা নিয়ে উপস্থিত হয়েছে। পিছু পিছু গৌরীও এসেছে। শ্যামলবাবু বললেন, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে এখন ঠাকুর মশাই। আপনি আপাতত খেয়ে দিয়ে বিশ্রাম করুন। অনেকটা পথ এসেছেন, ধকল গেছে। আমিও আর সেই রাতে কথা বাড়ালাম না। শ্যামলবাবু ঘর দেখিয়ে দিলে সেই ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনে ধকল কম যায়নি, তাই বিশেষ কিছু ভাবার অবকাশ পেলাম না। বিছানায় গা এলিয়ে দিতেই দুই চোখ জুড়ে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে বেশ গভীর ঘুমেই আচ্ছন্ন হয়েছিলাম। যে কোনো ডাকে ঘুম ভাঙার কথা নয়, তবু ঘুমটা ভেঙে গেল। অনেকক্ষণ ধরেই খটখট করে একটা আওয়াজ হচ্ছিল। আমি বিশেষ কান দিইনি প্রথম দিকে, কিন্তু ধীরে ধীরে আওয়াজটা এত জোরালো হতে লাগলো যে আমি আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসলাম। বেশ দূর থেকে বাসন নাড়ার আওয়াজ আসছে। ঝনঝন করে বেজেই চলেছে আওয়াজটা। রাত বেশ অনেকটাই হয়েছে, প্রায় ভোর রাত বলা যেতে পারে। এত রাতে কে বাসন মাজবে? উঠবো কি উঠবো না ইতস্তত করে উঠেই পড়লাম। সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের বাইরে কোনো ছায়া সরে গেল। আমি সজাগ হলাম। তাড়াতাড়ি গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে এলাম। সারা উঠোন ফাঁকা। এখন আর কোনো শব্দও শুনতে পাচ্ছি না। অন্ধকারে দূরে কিছু দেখাও যাচ্ছে না। এমনিতেই চারিদিকে কুয়াশায় ঢাকা। একবার ভাবলাম ফিরে যাই, ঠিক তখনই কেউ যেন মিষ্টি স্বরে ডেকে উঠল, তারানাথ, এই তারানাথ। আমি খানিক থমকে গেলাম। মনে মনে ঠাউর করার চেষ্টা করলাম কোন দিক থেকে ডাকটা আসছে। তারানাথ, আসবি না তুই? আবার সেই মিষ্টি গলার স্বর, যেন কোনো বাচ্চা মেয়ে ডাকছে। পশ্চিম দিক থেকেই আসছে ডাকটা। আমি ওই দিকেই যেতে লাগলাম। আমি যত এগোচ্ছি তত যেন কুয়াশা ঢেকে ফেলছে আমাকে। একটা সময় পর আমি থামতেই ভুলে গেলাম, যেন অন্তকাল ধরে হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি জানি না। আমার পা টন টন করে উঠল। আর যে চলছে না, কতক্ষণ এইভাবে হেঁটে চলেছি ভগবান জানে। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। গলা শুকিয়ে গেছে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। দরদর করে ঘেমে চলেছি আমি। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। জল খাবে? এই দেখো, তোমার জন্য জল এনেছি। আমি মুখ তুলে চেয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার সম্মুখে বসে আছে, হাতে একটা জলের গেলাস ধরা। মেয়েটার মুখটা ভারী মায়াবী, গায়ের রং কালো, পরনে টকটকে লাল শাড়ি, এক মাথা কোঁকড়ানো চুল পিঠ ছাপিয়ে নেমেছে। আমার দিকে তাকিয়ে হাসলো মেয়েটা। আমি আগু পিছু কিছু না ভেবেই মেয়েটার হাত থেকে জলের গেলাসটা নিয়ে ঢক ঢক করে সব জল খেয়ে ফেললাম। মেয়েটা শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিল। আমি জিজ্ঞাসা না করে পারলাম না, তুমি কে বলো তোমার? এইখানে এত রাতে কি করছো? বারে, আমিই তো তোমাকে ডেকে এনেছি এখানে। তোমার এখানে কত কাজ বলো তো, আর তুমি কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ আছে আমার? ওই দেখো কাণ্ড, তুমি দেখছি কিছুই জানো না। আচ্ছা বাপু, চলো দেখি, আমি তোমায় বলে দিচ্ছি কি কাজ আছে তোমার। এই বলে মেয়েটা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? উফ, বড় বেশি কথা বলো তুমি। কাজ আছে তাই নিয়ে যাচ্ছি, চুপচাপ চলো তো আমার সাথে। আমি যেন সম্মোহিতের মতো মেয়েটার পিছু পিছু হেঁটে চলেছি। একটা সময় পরে মেয়েটা দাঁড়িয়ে পড়ল। আমি চারিদিকে জঙ্গল আর কুয়াশা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু অবাক কাণ্ড, মেয়েটা আঙুল দিয়ে ইশারা করতেই একের পর এক গাছ সরে যেতে লাগলো। আমি দেখতে পেলাম একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের আড়ালে। মেয়েটা সেই দিকে ইশারা করে বলল, ওই মন্দিরটাকে তোমাকেই বাঁচাতে হবে গো। আমার ঘোর তখনও কাটেনি। আমি জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, কি কি আছে ওই মন্দিরের ভিতরে?
বারে, সব বুঝি আমিই বলে দেব? তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। শুধু এইটুকু জেনে রেখো, মা কালিকা কখনো কারোর অনিষ্ট করে না। সে সবার ভালো চায়। একের পর এক মানুষ মরছে, তা দেখে কি মায়ের বুক ফাটছে না? কিন্তু এই মন্দির অভিশাপ মুক্ত না হলে মা যে কিছুই করতে পারবে না। যে মায়ের মন্দিরকে কুলসিত করেছে তাকে খুঁজে বের করো, তাকে আটকাও, না হলে মাঘী পূর্ণিমার চাঁদ ওঠার আগে আরো কত বলি চড়বে কে জানে। আমি ঘোরের মধ্যেই শুনছিলাম মেয়েটার কথা। হঠাৎ মেয়েটার দিকে চোখ যেতেই আমি দেখলাম সেই মিষ্টি ভাব আর নেই মেয়েটার মুখে, বরং প্রচন্ড হিংস্রতা ফুটে উঠেছে ওর চেহারায়। চোখ দুটো কেমন যেন ভিতরে ঢুকে রয়েছে, রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, জিভ ঠেলে বেরিয়ে আসছে। হঠাৎ প্রচন্ড চিৎকার করে মেয়েটা বলে উঠল, মাঘী পূর্ণিমার আগে তাকে আটকা, নাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মন্দিরের থেকেও এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে। মেয়েটার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার যেন ঘোর কেটে গেল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি ডাল খেয়ে পড়ে গেলাম আমি। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। ধরপড় করে উঠে বসলাম আমি। চারিদিকে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে, ঘরে আলো প্রবেশ করছে। আমি তখনও দরদর করে ঘেমে চলেছি, অস্থির লাগছে শরীরটা। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে চোখের সামনে যে ঘটনাটা ঘটে গেল তার সবটাই স্বপ্ন। সত্যি কি স্বপ্ন ছিল? কোনো মেয়ে আমাকে ডাকেনি? আর ওই মন্দিরটা, স্বপ্নে যে মন্দিরটা দেখলাম, সব বুঝি মিথ্যা? আমার মাথা ঝিমঝিম করছিল। বারবার মনে হচ্ছিল এই স্বপ্নটা আমি এমনি এমনি দেখিনি, কেউ যেন আমাকে কিছু বোঝাতে চাইছে। আমি কি আদৌ বুঝতে পারছি কিছু? মন্দিরে একবার যাওয়া ভীষণ দরকার, মন্দিরটা না দেখলে কিছুই বোঝা সম্ভব নয়। কিন্তু এখানে কি কেউ আমাকে নিয়ে যেতে রাজি হবে? কাল শ্যামল বাবুর কথা শুনে তো তা মনে হলো না। আপাতত বাইরে বেরিয়ে একবার দেখা দরকার শ্যামল বাবু উঠেছেন কিনা। কে জানে কত সকাল হয়েছে। আমি আর দেরি না করে উঠে পড়লাম। বাইরে গিয়ে দেখি কেউই নেই। আমি কলতলায় গিয়ে চোখে মুখে জল দিলাম। আরে ঠাকুর মশাই, উঠে পড়েছেন দেখছি। রাতে কোনো অসুবিধা হয়নি তো? শ্যামলবাবুর গলা শুনে আমি পিছন ফিরে তাকালাম, এসে বললাম, না না, কোনো অসুবিধা হয়নি। আপনি মুখ ধুয়ে আসুন, মাধবী চায়ের ব্যবস্থা করছে। আমরা দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মাধবী দেবী চা নিয়ে আসলেন। আজ সকালে আর গৌরীকে দেখলাম না। চা খেতে খেতে আমি বললাম, একবার মন্দিরটা দেখে আসা যায় না? শ্যামলবাবু চা খাওয়া থামিয়ে আমার দিকে তাকালেন। তারপর খানিক ভারী গলায় বললেন, কালকে দেখলেন না কি অবস্থা হয়েছিল মেয়েটার? ওকে না হয় আপনি সুস্থ করে তুলেছিলেন, কিন্তু আপনার কিছু হলে কে সুস্থ করবে? শ্যামলবাবু যে কথাটা খুব ভুল বলছেন সেটা নয়, কিন্তু আমিও যে বড্ড দিশেহারা হয়ে পড়েছি। কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। অনেক ভেবে বললাম, চলুন তবে একবার মুনিয়াকে দেখে আসি। সে তো আমি এমনিও যাবো ভাবছিলাম, আপনিও না হয় চলুন আমার সাথে। অগত্যা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। মুনিয়ার বাড়িতে গিয়ে দেখি মুনিয়া একেবারেই স্বাভাবিক আছে, শান্ত বাচ্চা হয়ে বসে আছে খাটে। আমাদের দেখে চোখ পিটপিট করে তাকালো। আমাদের ভিতরে ঢুকতে দেখে মুনিয়ার বাবা মা এগিয়ে এলো, আমাদের বসতে বলল। শ্যামলবাবু মুনিয়াকে জিজ্ঞেস করলেন, মুনিয়া, আজকে কেমন আছিস? ভালো। ছোট্ট করে উত্তর দিল মুনিয়া। আমি অনেকক্ষণ ধরেই মুনিয়ার সাথে কথা বলবো ভাবছিলাম, তাই জিজ্ঞেস করলাম, মুনিয়া, তুমি কালকে মন্দিরে গিয়েছিলে? মুনিয়া মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, সে গিয়েছিল। আমি ফের জিজ্ঞেস করলাম, মুনিয়া, মন্দিরে গিয়ে তুমি কি দেখেছো? সব কালো, সব কালো। এই বলতে বলতে থেমে গেল মুনিয়া। সে কি রকম? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। মুনিয়াকে দিয়ে আর কোনো কথা বলানো গেল না।
এবার এবার কি করবেন ঠাকুর মশাই? বাইরে এসে শ্যামলবাবু জিজ্ঞেস করলেন। আমি বললাম, মন্দিরটা বাইরে থেকে অন্তত একবার দেখতে হবেই আমাকে। আপনি ভারী নাছোড় বান্দা ঠাকুর মশাই, কোনো বিপদ হলে কিন্তু আমি জানি না। চলুন তবে। এই বলে এগিয়ে গেলেন শ্যামলবাবু। আমি ওনাকে অনুসরণ করলাম। শ্যামলবাবু জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে। রাস্তাটা আমার বেশ চেনা চেনা ঠেকছে, মনে হচ্ছে আগেও এই রাস্তায় আমি এসেছি। খানিক্ষণ বাদে একেবারে গাছপালায় ঢাকা একটা জায়গায় এনে দাঁড় করালেন শ্যামলবাবু। আমি কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। এটাই তো কাল রাতের সেই জায়গাটা। ওই মেয়েটা আমাকে নিয়ে এসেছিল এইখানে। মেয়েটা তো আঙুলের ইশারায় গাছপালা সব সরিয়ে দিয়েছিল। তবে আজ শ্যামলবাবু অবশ্য এখান থেকে অন্য একটা রাস্তা ধরলেন। ডান দিক দিয়ে একদম সরু একটা পথ চলে গেছে সোজাসুজি। সেই পথ ধরেই এগোলাম আমরা। খানিকটা এগোতেই মন্দিরটা চোখে পড়ল। অবিকল গত রাতে স্বপ্নে দেখা মন্দির। ওটা যে নিছক স্বপ্ন ছিল না সেটা বুঝতে আর বাকি রইল না আমার। এখান থেকে যা দেখার দেখে নিন ঠাকুর মশাই, ভেতরে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। এমনি অনেক অঘটন ঘটে চলেছে গ্রামে, আর কোনো অঘটন ঘটাবেন না দোহাই আপনার। শ্যামলবাবু এখানে এসে বেশ ভয় পেয়েছে। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, কিচ্ছু হবে না, আপনি বাড়ি ফিরে যান শ্যামলবাবু, আমাকে একটু দেখতে হবে। আপনাকে কি বললে বুঝবেন বলুন তো? একটা বিপদ ঘটলে সামলাতে পারবেন? এইবারে খানিকটা রেগেই গেল শ্যামলবাবু। আমি তবু বললাম, চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকবো। বেশ, আপনাকে তো আর দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না। আপনার যা ইচ্ছে সেটাই করুন। তবু বলবো, নিজের ওপরে জেনে বুঝে বিপদ ডেকে আনবেন না। এই বলে ফেরার পথ ধরলেন শ্যামলবাবু। আমি চেয়ে দেখলাম ধীরে ধীরে উনি দূরে মিলিয়ে গেলেন। আমি সোজা রাস্তা ধরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে ওঠার সিঁড়ি আছে। সেই সিঁড়িতে পা রাখতেই আমার সারা শরীরে অদ্ভুত এক শিরশিরে অনুভূতি হলো। মনে হলো এক রাশ ঠান্ডা হাওয়া যেন ছুঁয়ে গেল আমাকে। আমি ধীরে ধীরে উঠতে লাগলাম। মন্দিরের দরজাটা বন্ধ। আমি আরো একবার ভেবে নিলাম ভিতরে প্রবেশ করা উচিত সিদ্ধান্ত হবে কিনা। তখনই আমার মনে পড়ে গেল গত রাতের স্বপ্নে ওই মেয়েটা আমায় বলেছিল মাঘী পূর্ণিমার চাঁদ ওঠার আগে বহু মানুষের বলি চড়বে। না না না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তার আগেই ওই রহস্য সমাধান আমায় করতেই হবে। তাই আর বেশি কিছু না ভেবে মন্দিরের দরজা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে এক রাশ কালো ধোঁয়া আমাকে ঘিরে ফেলল। মুনিয়া ঠিকই বলেছিল, চারিদিক কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি মায়ের মূর্তিটা অবধি দেখা যাচ্ছে না। হঠাৎ আমার মনে হলো ওই অন্ধকারের মধ্যে থেকে একটা হাত যেন আমার দিকে এগিয়ে এলো। আমার গলা চেপে ধরলো সেই হাত। শ্বাসরুদ্ধ হয়ে আসছিল আমার, নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছিলাম না। এমন সময় হঠাৎ কেউ পিছন দিক থেকে আমাকে একটা হ্যাঁচকা টান মারলো। আমি প্রায় সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লাম। চোখ বুজে আসছিল। পুরোপুরি জ্ঞান হারানোর আগে টের পেলাম মন্দিরের দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছে। চোখ যখন খুলল তখন মাথার পিছনে প্রচন্ড যন্ত্রণা করছে। যেখানে শুয়ে আছি সেই জায়গাটাও অচেনা। কি গো, কেমন বোকার মতো কাজ করতে যাচ্ছিলে বলো দেখি? গলার স্বর শুনে আমি এদিক ওদিক চাইলাম, তারপর উঠে বসলাম। দেখি সেই বাচ্চা মেয়েটা আমার মাথার কাছে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তুমি কোথা থেকে এলে? মেয়েটা খিলখিল করে হেসে উঠল, বলল, আমি আবার কোথায় থেকে আসবো? আমি তো এইখানেই থাকি। আমাকে খুঁজলে পরে সবখানে পাবে, বুঝলে? মানে? মানে কিছু না। তা তুমি হঠাৎ কি মনে করে ওই মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছিলে শুনি? মরতে চাও নাকি? মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। ওমা, তুমি না বলেছিলে আমাকে এই মন্দিরের রহস্য উন্মোচন করতে হবে মাঘী পূর্ণিমার আগে?
হাই কপাল। আমাকে কথা শেষ করতে না দিয়েই মেয়েটা বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম এই গ্রামকে বাঁচাতে, আগুনে ঝাঁপ দিতে বলিনি। এই মন্দিরের রহস্য এই মন্দিরের ভিতরে পাবে না তুমি। নিজের চারপাশে ভালো করে চেয়ে দেখো, খেয়াল করো, দেখবে আসল কথাটা ঠিক জানতে পারবে। কি করে? মন্দিরে না গেলে মন্দিরের রহস্য ভেদ করব কি করে? উফ, তুমি দেখছি কিছুই বোঝো না। এত কম বুদ্ধি নিয়ে কি করে মা কালীকে স্মরণ করো বলো তো? বললাম না, নিজের চারিদিকে তাকাও, ঠিক বুঝতে পারবে। এই বলে মেয়েটা আমার চোখের উপরে হাত রাখলো। আমি চোখ বুজে ফেললাম। তারপরে যখন চোখ মেলে চাইলাম তখন দেখি কোথায় কি, মেয়েটা কোথায় গেল? কেউ তো নেই কোথাও। আমি ইতি উতি চেয়ে দেখলাম, এইমাত্র যে মেয়েটা এখানে বসেছিল সে হঠাৎ উধাও হয়ে গেল। আমি মেয়েটার কথাগুলোর মানে বোঝার চেষ্টা করলাম। চারিদিকে যা ঘটছে লক্ষ্য রাখতে হবে, কিন্তু কি ঘটছে? আমার মনে হলো আমার গ্রামে ফিরে যাওয়া উচিত। আর অপেক্ষা করলাম না আমি। বেলা গড়িয়ে আসছে, আমি ফেরার রাস্তা ধরলাম। গ্রামে ঢোকার আগেই চারিদিকে অন্ধকার নেমে এলো। এক দুটো বাড়ির থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো। আমি বাড়ির উঠোনে পা রাখতেই শ্যামলবাবু ছুটে এলেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি ঠিক আছেন? মন্দিরে মন্দিরে কিছু হয়নি তো? বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন শ্যামলবাবু। আমি মাথা এলিয়ে বললাম, না, আমি প্রবেশ করিনি মন্দিরের ভিতরে। শ্যামলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাঁচালেন। আমি তো এতক্ষণ ভয়ে মরে যাচ্ছিলাম। ওখানে ওখানে কোনো অঘটন না ঘটে যায়। আমি শ্যামলবাবুর কথা শুনে আলতো হাসলাম। মন্দিরে কি হয়েছে সেই কথা আর বিশদে বললাম না। আমরা সবে ভিতরে ঢুকতে যাব এমন সময় একজন হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে বলল, শ্যামল খুড়ো, মুনিয়া মারা গেছে। কাঠের বাটে মাথা থেতলে ফেলেছে, বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। দেখবে চলো। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। মুনিয়া মারা গেছে? তার মানে কি গতকাল মুনিয়া পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি? কি সর্বনেশে কাণ্ড! ঠাকুর মশাই শুনলেন আপনি? মুনিয়া মারা গেছে। আমি নিজেকে সামলে বললাম, তাড়াতাড়ি চলুন, আমাদের এক্ষুনি মুনিয়ার বাড়িতে যেতে হবে। আমি আর শ্যামলবাবু হাঁটা লাগালাম মুনিয়ার বাড়ির দিকে। খানিক দূর থেকেই কান্নাকাটির আওয়াজ ভেসে আসতে লাগলো। আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকতেই মুনিয়ার মা বলে উঠল, ঠাকুর মশাই, আমরা তো ভেবেছিলাম আপনি মুনিয়াকে সুস্থ করে তুলেছেন, কিন্তু আমার মেয়েটা যে একেবারে শেষ হয়ে গেল। এবার কি হবে ঠাকুর মশাই? আমার মেয়েটাকে কি আর ফিরে পাবো না? আমি দেখলাম মুনিয়ার মাথাটা একেবারে থেঁতলে গেছে, রক্ত বেরিয়ে এসেছে। আমি ভালো করে পরখ করে দেখলাম রক্তটা অতিরিক্ত কালচে রঙের। আমার খানিক সন্দেহ হলো, মনে হলো এ যেন স্বাভাবিক নয়, কিছু তো রহস্য আছে এর মধ্যে। এসব কখন হলো? বিকালে হঠাৎ করেই, আমরা তো কিচ্ছু বুঝতে পারিনি। হঠাৎ দেখি ওই কাঠের বাটে গিয়ে মাথা ঢুকছে। আমরা কত সরিয়ে আনার চেষ্টা করলাম, শুনলই না আমাদের কথা। জোর করে সরিয়ে আনতে গেলে আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওইটুকু মেয়ের শরীরে এমন আসরিক শক্তি, আমরা তো কিছু করতেই পারলাম না। পাড়ার সবাই এসে চেষ্টা করলো, ওইটুকু মেয়ের গায়ে এত জোর কি করে হয়? আমি পারলাম না আমার মেয়েটাকে বাঁচাতে। সব শেষ হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না।
আমি শ্যামল বাবুকে বললাম, আমি বাড়ি ফিরে যাচ্ছি, পুরো ঘটনাটা নিয়ে আমাকে আরেকটু ভাবতে হবে, আপনি এদিকটা সামলে নিন। আমি ফিরে এসে নিজের ঘরে চলে গেলাম। রাতের খাবার গৌরী এসে আমার ঘরে দিয়ে গেল। আর কিছু লাগলে চেয়ে নেবেন। যাওয়ার সময় বলল, এই প্রথম ওর গলার স্বর শুনলাম আমি, কেমন যেন ঠান্ডা গলার স্বর। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আমি অবশ্য সেই দিকে বিশেষ নজর দিলাম না। আমি ততক্ষণে নিজের পুরনো পুঁথি খুলে বসেছি। কালো রক্ত তো সাধারণত অশরীরীর চিহ্ন হয়ে থাকে। মুনিয়ার শরীরটা যে অন্য কেউ আটক করে নিয়েছিল সেই বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। অনেক খোঁজোখুঁজির পরে একটা জিনিস জানতে পারলাম, কাউকে ব্যবহার করে কোনো অপবিদ্যা প্রয়োগ করলে সেই মৃত ব্যক্তির রক্ত ক্রমশ কালো হয়ে যায়। তবে কি গ্রামের এত মানুষকে মেরে কেউ কোনো অপশক্তির সাধনা করছে? কথাটা মনে আসতেই আমার মনে পড়ে গেল মেয়েটা বলেছিল নিজের চারিদিকে নজর রাখতে। তবে কি আমার খুব নিকটে থাকা কেউ একজন এই কাজ করছে? কিন্তু সে কে? তার আসল উদ্দেশ্য কি? এমন নানান টুকরো টুকরো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাতের খাবারটুকু কোনো মতে খেয়ে আমি শুয়ে পড়লাম। যদিও খুব ভালো করেই জানি আমার ঘুম আসবে না আজ, তবু নিয়ম রক্ষার্থে বালিশে মাথা রাখলাম। বেশ অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে চলেছি। রাত কতটা হয়েছে জানি না। হঠাৎ মনে হলো দরজার খিল খোলার শব্দ পেলাম। শ্যামল বাবুরা যে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছেন তা আমি টের পেয়েছি। এত রাতে কে ঘরের দরজা খুলে বাইরে বেরোচ্ছে আমার জানতে ভারী কৌতূহল হলো। দরজা খুলে আমি বাইরে বেরিয়ে এলাম। দেখি সাদা শাড়ি পরিহিতা এক মেয়ে লণ্ঠন হাতে এগিয়ে চলেছে সামনের দিকে। আমি অস্ফুটে বলে উঠলাম, গৌরী। এত রাতে শ্যামল বাবুর মেয়ে গৌরী কেন বাইরে যাচ্ছে? একবার ভাবলাম কোনো কারণ থাকতেই পারে। আমার কারো ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া উচিত নয়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল সেই মেয়েটার সাবধান বাণী, চারিদিকে নজর রাখতে হবে। গৌরীকে নিয়ে একবার যখন মনে সন্দেহ জেগেছে তখন তা না মিটিয়ে সরে আসা উচিত হবে না। আমি মনে মনে স্থির করলাম গৌরীকে অনুসরণ করব। যেমন বাবা তেমনই কাজ। আমাদের মাঝে বেশ কিছুটা দূরত্ব রেখে আমি গৌরীকে অনুসরণ করতে লাগলাম। দূর থেকে হলেও আমি বেশ দেখতে পাচ্ছিলাম গৌরীর কাঁধে একটা পুঁটুলি মতো বাঁধা রয়েছে। মেয়েটা যেন ধীরে ধীরে আরো রহস্যময়ী হয়ে চলেছে। ধীরে ধীরে গৌরী জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আমিও পিছু পিছু গেলাম। খানিক দূরে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম গৌরী মন্দিরের রাস্তা নিয়েছে। আমি দেখলাম গৌরী একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করা মাত্র গাছপালা সরে গেল। গৌরী এগিয়ে গেল। আমি সেই পথ দিয়ে গেলাম না। আমি সকালে শ্যামল বাবুর সাথে যে সরু পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে গেলাম। আমার বুকের ভেতরে ধূপপুকুনি বেড়েই চলেছে ক্রমশ। গৌরী কি করতে চাইছে? ও কি সেই বাকি 10 জনের মতো মন্দিরের দরজা খুলে নিজের কৌতূহল মেটাতে চাইছে? ও কি জানে না এর পরিণাম কি ভয়ঙ্কর হবে? নাকি অন্য কোনো অভিপ্রায় আছে ওর? আমি আরো খানিক দূরে এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম গৌরী মন্দিরের চাতালের উপরেই দাঁড়িয়ে পড়ল। পুটুলি থেকে কিছু একটা বার করে চারিদিকে গোল কাটতে লাগলো। আমি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম জিনিসটা কি। ফিটকিরি। এইসব কেন করছে গৌরী? ওর উদ্দেশ্য যে সৎ নয় তা আমার বুঝতে বাকি নেই, কিন্তু ওকে গিয়ে আটকানো কি ঠিক হবে? কিছুই বুঝতে পারছি না আমি। ততক্ষণে গৌরী নিজের চারিদিকে আগুন জ্বালিয়ে ফেলেছে। সেই আগুনের বলয়ের মাঝে মধ্যমণি হয়ে বসে আছে গৌরী। ওর সারা শরীর এখন এক কালো পোশাকে ঢাকা। হঠাৎ দেখলাম গৌরী ওই আগুনের ভিতর থেকে ছাই কুড়িয়ে কুড়িয়ে নিজের সারা শরীরে মাখছে আর কি সব মন্ত্র উচ্চারণ করছে। আমার সারা শরীর কেঁপে উঠল। গৌরী কি তবে কালো জাদুর উপাচার করা শুরু করেছে? কি সর্বনাশ! গৌরী অনেকগুলো বাটি সাজিয়ে রেখেছে নিজের সামনে। বাটিগুলোয় কাঁচা রক্ত ভর্তি। এগুলো কি গ্রামের যারা যারা মারা যাচ্ছে তাদের রক্ত? আমার হঠাৎ গা গুলিয়ে উঠল। গৌরী একটা বাটি ধরে সেই রক্ত পান করছে। কি নৃশংস! উদ্দেশ্য কি? খানিকক্ষণ বাদে গৌরী উঠে দাঁড়ালো।
প্রচন্ড জোরে হেসে উঠল গৌরী, বিশ্রী সেই হাসি। ওর সারা মুখে রক্ত লেগে আছে। তারপর ধীরে ধীরে ও নেমে আসলো সিঁড়ি দিয়ে, সোজা বাড়ির রাস্তা ধরল গৌরী। গৌরী চলে যেতেই আগুনটা নিভে গেল। আমি বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। আমাকে যে করেই হোক জানতে হবে গৌরীর উদ্দেশ্য কি, কবে থেকে এই সব শুরু করেছে ও। সেই মতোই আমি মন্দিরের দিকে এগিয়ে গেলাম। ঠিক যেখানে গৌরী বসেছিল আমিও সেইখানে বসলাম। সামান্য কিছু শুকনো পাতা জোগাড় করে আগুন ধরালাম। তারপর ধীরে ধীরে মা কালীকে স্মরণ করতে লাগলাম। আমি খুব স্পষ্ট অনুভব করছি চারিদিকে ঝড় উঠেছে, দূরে কোথাও শেয়াল ডেকে চলেছে। আমি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ পায়ে নুপুর পরে সারা সিঁড়ি জুড়ে হেঁটে চলেছে। চোখ খুললাম আমি, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মন্দিরের দরজাটায় কেউ ধাক্কা দিয়ে যাচ্ছে বাইরে থেকে, কিন্তু খুলতে পারছে না। আমার খেয়াল হলো গৌরী ওই মন্দিরটাকেই নিজের সাধনার জন্য বেছে নিয়েছে, অর্থাৎ ও কোনো না কোনো ভাবে দেবী কালিকাকে উৎখাত করে ছেড়েছে এই মন্দির থেকে। মা আর প্রবেশ করতে পারছে না এই মন্দিরে, ভিতরে কেবল কালো শক্তির বাস। আমি পুনরায় চোখ বুঝলাম, যে করে হোক পুরো ঘটনাটা আমাকে জানতে হবে। চোখ বুঝতেই আমি দেখতে পেলাম চারিদিকে শুধু অন্ধকার, কেবল মন্দিরের ঘন্টা অস্থিরভাবে বেজে চলেছে। হঠাৎ দেখলাম সেই অন্ধকার ভেদ করে এক কালো পোশাক পরিহিতা নারী এগিয়ে এলো। তার এক হাতে মশাল ধরা। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। হঠাৎ আমার চোখ খুলে গেল, আর হাওয়া বইছে না চারিদিকে, সব শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখলে, বলেছিলাম না নিজের চারিদিকে নজর রাখবে। আমি চমকে উঠলাম। পাশে ফিরে দেখি সেই মেয়েটা বসে আছে। তুমি এমন হঠাৎ করে কেন উদাও হও বলো দেখি? আমি জিজ্ঞেস না করে পারলাম না। মেয়েটা ভ্রু কুঁচকে বলল, হঠাৎ করে উদয় হলাম কোথায়? আমি তো তোমার সাথেই ছিলাম, তুমি দেখতে পাওনি। আমি হাঁ হয়ে খানিকক্ষণ চেয়ে থাকলাম মেয়েটার দিকে। তারপর জিজ্ঞেস করলাম, শ্যামলবাবুর মেয়ে এমন করছে কেন? লোভ মানুষকে দিয়ে অনেক কিছু করায়, তুমি জানো না। শোনো তবে, অল্প বয়সে বিধবা হয়ে বাবার ঘরে এসে দিব্যি ছিল গৌরী। হঠাৎ করেই একদিন তার হাতে আসে এক তন্ত্র সাধনার বই। কথাই বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সারাদিন তো তার কোনো কাজ নেই, ব্যাস ওই বই পড়তে পড়তেই কালো বিদ্যা রপ্ত করতে শুরু করলো গৌরী। ধীরে ধীরে তার আয়ত্তে এসে গেল এই ভয়ঙ্কর বিদ্যা। আরও ক্ষমতার অধিকারী হবে বলে সে কালিকা মন্দিরে এসে স্বয়ং কাল রাত্রিকে আহ্বান জানালো। কাল রাত্রি দেবী সাড়া দিয়েছিলেন গৌরীর ডাকে? হ্যাঁ, সাড়া দিয়েছিলেন। আর তারপরেই সেই বিপত্তি ঘটে যায়। নিজের বিদ্যার বল প্রয়োগ করে কাল রাত্রি দেবীকে আটক করে গৌরী। এই মন্দিরেই মাকে আটক করে রেখেছে। তার সামনে একের পর এক রক্ত ছড়িয়ে নিজের মায়ের শক্তি হরণ করে চলেছে। এই মাঘী পূর্ণিমার রাতে মায়ের সবটুকু শক্তি কেড়ে নেবে গৌরী। তার আগেই তাকে আটকাতে হবে। আমি চমকে উঠলাম। কাল রাত্রি সব শক্তি যদি কেড়ে নেয় গৌরী, তাহলে তাকে আটকাবে এমন ক্ষমতা কারণ নেই। কিন্তু কি করব আমি? মেয়েটাকে জিজ্ঞেস করলাম, গৌরীকে আটকাবো কি করে? তুমি কোনো উপায় জানো? উপায় জানি না, তবে তোমায় সাহায্য করতে পারি। এই বলে মেয়েটা তার শাড়ির আঁচল থেকে এক গাছি লাল সুতো ছিঁড়ে আমার হাতে বেঁধে দিয়ে বলল, আর কোনো ভয় নেই তোমার। এবার তাড়াতাড়ি এই মন্দিরকে বিপদমুক্ত করো দেখি। এই বলেই মেয়েটি ছুটে পালিয়ে গেল। আমি তো হাঁ হয়ে বসে আছি, কোনো উপায়ই তো বলে যায়নি মেয়েটা। এখন আমি গৌরীকে আটকাবো কি করে? ক্লান্ত শরীরে বাড়ি ফিরলাম আমি। তখনও ভোরের আলো ফোটেনি। চোখে মৃদু জল দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। এমন কালো জাদুবিদ্যা আটকানোর উপায় যে আমি একেবারে জানি না সেটা নয়, তবে এখানে বিষয়টা আলাদা। গৌরী দেবী কাল রাত্রির অনেকটা শক্তি হরণ করে ফেলেছে। এখন তাকে আটকানোর উপায় কি হতে পারে আমার জানা নেই। আমি অস্থিরভাবে সারা ঘর জুড়ে পায়চারি করতে লাগলাম। কখন সকাল হয়েছে টের পাইনি। শ্যামলবাবুর ডাক শুনে সম্বিত ফিরে পেলাম। গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে এলাম। শ্যামলবাবু জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, কোনো উপায় কি নেই?
এই অনাসৃষ্টি আটকানোর। আচ্ছা, এখানে কি পুজো একেবারেই বন্ধ হয়ে গেছে? অন্য কোনো মন্দির বা বিগ্রহ নেই? তা ঠিক নয়। কালিকা মন্দিরের পেছনে কালিকাপুরের শিববাড়ি আছে, সেখানে মাটি ফুঁড়ে শিবলিঙ্গ উঠেছে, ওখানে পুজো হয়। শিবরাত্রির সময় তো খুব ভিড় হয়। কথাটা শুনে যেন আমার মাথা খুলে গেল। কথাটা আগে কেন আমার মাথায় আসেনি? কালিকার শক্তি একমাত্র সামাল দিতে পারেন স্বয়ং মহাদেব। গৌরীকে আটকাতে হলে আমাকে মহাদেবকে আহ্বান জানাতে হবে। আমি বললাম, আমাকে সেখানে একবার নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার? কখন যাবেন বলুন? এখনই যেতে পারলে ভালো হয়। বেশ তো, চলুন তবে। আমি বেশ হন্তদন্ত হয়ে রওনা দিলাম। শ্যামলবাবু আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। আমি ভাবছিলাম শ্যামলবাবুকে কি করে বলি ওনার মেয়ের এমন অপকর্মের কথা, কিন্তু পরক্ষণেই মনে হলো ওনাকে বলে কোনো লাভ হবে না। উনি চটে যাবেন আমার উপরে, আমাকে গ্রাম থেকে বহিষ্কৃত করতেও পারেন। তাছাড়া গৌরীও জেনে যেতে পারে আমি ওর আসল রূপের কথা জানি। তাই যা করার বুঝে শুনে করতে হবে। ঠাকুর মশাই, এই হলো সেই শিববাড়ি। বেশ বড়সড় এক শিবলিঙ্গ মাটি ফুঁড়ে বের হয়েছে, ফুল চন্দন দিয়ে সাজানো। আমি প্রণাম করে বললাম, এখানে বসে আমি কিছুক্ষণ জব করব, আমার একটু সময় প্রয়োজন। বেশ তো, আপনি জব করুন, আমি চলে যাচ্ছি। তবে তবে আপনি কিন্তু মন্দিরের দরজা খুলবেন না, দোহাই আপনার। আমি মাথা নেড়ে বললাম, আপনি নিশ্চিন্তে ফিরে যান। অতএব শ্যামলবাবু ফিরে গেলেন। আমি এবারে আমার কাজ শুরু করলাম। মহাদেবকে আহ্বান জানালাম। মেয়েটার দেওয়া লাল সুতোটা মহাদেবের চারিদিকে বেঁধে দিলাম। শিবের পুজো করছো বুঝি? আমিও করব। কোথা থেকে যেন মেয়েটা তড়াক করে লাফ দিয়ে আমার পাশে এসে বসলো। আমি হেসে বললাম, আজকেও বুঝি তুমি আমার সাথে ছিলে? ছিলাম তো, আমি সব সময় তোমার সাথে সাথে আছি। এই যে তুমি সব সময় বনে বাজারে ঘুরে বেড়াও, বাড়িতে তোমায় কেউ বকা দেয় না বুঝি? আমাকে বকবে অত ক্ষমতা কারণ নেই, বুঝলে? মেয়েটার বলার ধরন দেখে আমি না হেসে পারলাম না। আমি পুজো শুরু করলাম। আমার দেখা দেখি ওই মেয়েটিও পুজো শুরু করলো। আমার সাথে সাথে সেও মন্ত্র উচ্চারণ করলো, ফুল দিয়ে সাজালো, মাঝে মাঝে হেসে উঠলো। তারপর হঠাৎ মেয়েটা মাথা এলিয়ে শিবলিঙ্গের উপরে কান পেতে বসলো। আমি বলে উঠলাম, আরে আরে, কি করছো তুমি? মেয়েটা নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ চুপ, আমাকে শুনতে দাও। আমি কি বলবো বুঝতে পারলাম না। চুপচাপ দেখতে লাগলাম মেয়েটার কাণ্ড। খানিক্ষণ পরে মেয়েটা উঠে বলল, শোনো, আমি যা বলবো তাই করবে, বুঝলে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। আজ রাতে আবার গৌরী এই মন্দিরে আসবে। ওর আজকের শিকার কিন্তু তৈরি। তুমি বাড়িতে ওর রক্তের পাত্র পরিবর্তন করে শিয়াল কাটা রক্ত রেখে দেবে, কেমন? শিয়াল কাটা রক্ত? সে আবার আমি পাবো কোথায়? আমি নাক সিটকে বললাম, আমি তোমায় জোগাড় করে দেব। তারপর ও যখন আজ বলি চড়াতে যাবে, তখন মানুষের রক্ত না পেয়ে কাল রাত্রি ক্ষুব্ধ হবে। আজ রাতে আর মায়ের শক্তি হরণ করতে পারবে না ও, এতেও দুর্বল হয়ে পড়বে। ঠিক তখনই সুযোগ বুঝে তোমায় কাল রাত্রি সাধনা করতে হবে। গৌরীর প্রতি ক্ষুব্ধ কাল রাত্রি তোমার পক্ষ নেবেই নেবে। তখন গৌরীকে হারানো আরো সহজ হয়ে যাবে, বুঝলে? সে তো না হয় বুঝলাম, কিন্তু রক্ত পিপাসু মাকে আমি কি ভোগ দেব? নিজের আঙুল চিরে রক্ত দেবে। ভক্তের ভক্তিতেই যে মা সন্তুষ্ট হয় গো। এইসব কথা তুমি কি করে জানলে? মেয়েটা শিবলিঙ্গের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই তো সব বলে দিল। আমি হেসে ফেললাম মেয়েটার কথা শুনে। মেয়েটা বলল, ঠিক সময়ে তোমার জিনিস তুমি পেয়ে যাবে। এই বলে মেয়েটা চোখের পলকে জঙ্গলের ভিতরে হারিয়ে গেল।
আমি কি করব বুঝতে না পেরে বাড়ির পথ ধরলাম। আপাতত মেয়েটার কথা শুনে চলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাড়িতে ফিরে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এসে দেখি গৌরী দাওয়ায় বসে আছে। আমার দিকে প্রায় রক্ত চক্ষু করে তাকিয়ে আছে ও। আমি ঘরে চলে গেলাম। ঘরে প্রবেশ করতেই দেখি মেয়েটা পিছনের জানলার সামনে দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বললাম, তুমি তুমি এখানে এলে কি করে? মেয়েটা বিরক্ত হয়ে বলল, প্রশ্ন পরে করবে, আগে এটা ধরো, আর যে কাজটা করতে বলেছি সেটা করো। এই বলেই আমার হাতে একটা পাত্র ধরিয়ে দিল। কালচে রক্ত ভাসছে পাত্রটায়। আমার গা গুলিয়ে উঠল। আমি বাইরে গিয়ে গৌরীর উদ্দেশ্যে বললাম, গৌরীমা, বড় চায়ের তেষ্টা পেয়েছে, একটু খাওয়াবে? গৌরী আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে হেসেলে চলে গেল। আমি দেখলাম এই সুযোগ, এই ফাঁকেই কাজটা হাসিল করতে হবে। গৌরী হেসেলে ঢুকতেই আমি ওই পাত্রটা নিয়ে গৌরীর ঘরে ঢুকলাম। একটু খুঁজতেই দেখলাম খাটের তলায় একটা পাত্র রাখা। ওই পাত্রটা বের করে এনে আমার পাত্রটা রেখে দিলাম। ব্যাস, আর এক মুহূর্ত দাঁড়ালাম না ওই ঘরে, তাড়াতাড়ি চলে এলাম। গৌরী এখনো চা নিয়ে আসেনি। এই সুযোগে মেয়েটার কথা মতন ওই পাত্রটা আমি নিজের ঘরে লুকিয়ে ফেললাম। তারপর দাওয়ায় এসে বসলাম। খানিকক্ষণ বাদে গৌরী এসে চায়ের কাপ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। গৌরীর গলার আওয়াজটা আজ বেশি ফ্যাস ফ্যাসে লাগছে। আমার হাতে চায়ের কাপ দিয়ে গৌরী সেখান থেকে চলে গেল। আমি সবে চায়ের কাপে চুমুক দিতে যাব এমন সময় কোথা থেকে একটা পাথর এসে কাপটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আমি চমকে উঠলাম। একটা মেয়ে খিলখিল করে হেসে উঠল। আমি ডান দিকে চেয়ে দেখি সেই মেয়েটা, ওর হাতে একটা গুলতি রয়েছে। আমি বললাম, এ কি, তুমি এটা কি করলে? কাপটা যে ভেঙে গেল। মেয়েটা গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এলো। তারপর নিচের দিকে ইশারা করে বলল, ওই দেখো। আমি দেখলাম নিচে যেখানে চা পড়েছে সেইখানে কিছু পিঁপড়ে এসে ভিড় করেছে। চায়ের স্পর্শে আসার আগেই ওরা মারা যাচ্ছে। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি অস্ফুটে বলে উঠলাম, চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল গৌরী। তোমার বুদ্ধির বলিহারি যাই বাপু। যার বিরুদ্ধে তোমার লড়াই তাকেই চোখ বুজে বিশ্বাস করে চলেছ। সে কি তোমার চেয়ে কম কিছু বোঝে নাকি? বলি, তোমার কি কাজের বেলায় মাথা খোলে না? আমার ভারী রাগ হলো। মেয়েটা সব সময় কেন আমাকে ঠুকে কথা বলে চলে। আমি বললাম, বেশ তো, তোমার মাথায় যখন এত বুদ্ধি গিজগিজ করছে, তবে আজ রাতে কাল রাত্রি মাকে তুমি নিজে ডেকে আনো না। আমাকে বলছো কেন বারবার? মেয়েটা এবার খানিক মলিন হেসে বলল, সে উপায় থাকলে কি তোমায় ডাকতাম? যাকে কাজের কথা শোনো, আজ এই বাড়িতে কিচ্ছুটি দাঁতে কাটবে না। আমি জিজ্ঞেস করলাম, আর খিদে পেলে? সেই জন্যই তো আমি এসেছি। এই দেখো, তোমার জন্য কেমন খাবার এনেছি। এই বলেই আমার হাতে ঠোঙা ভর্তি মুড়ি, নারকেল আর নাড়ু ধরিয়ে দিল মেয়েটা। এইটা খেয়ে নাও, আর রাত্রিবেলা একা বেরোবে না, বুঝলে? আমি নিজে এসে তোমায় নিয়ে যাব। এইটুকু বলে মেয়েটা তিরিং বিরিং করে লাফিয়ে চলে যাচ্ছিল। আমি ওকে পিছু ডাকলাম। এই মেয়ে, শুনে যাও একটু, তোমার নাম কি বলো তো? এটা দাঁড়ালো না, যেতে যেতে বলে গেল, আমার কোনো নাম নেই, আমাকে যে নামে ডাকবে সেই নামেই সাড়া দেব। এই মেয়েটা ক্রমশ আমার কাছে একটা বড় রহস্য হয়ে দাঁড়াচ্ছে। কে জানে কোথায় বাড়ি, কি নাম মেয়েটার। নিজের কথা তো কিছুই বলে না, ভারী চঞ্চল স্বভাবে। এইসব ভাবতে ভাবতেই আমি খাবারটা খেয়ে নিলাম। আজ রাতে অনেক কাজ আছে, তাই ভাবলাম ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। যেমন বাবা তেমনই কাজ। ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লাম। আজ রাতে কি হবে কে জানে। আদৌ কাল রাত্রি দেবী আমাকে সাড়া দেবে তো? এইসব ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছিল। সারা রাত না ঘুমানোর ফল আর কি। তবে একটা হাঁক ডাকে ঘুম ভেঙে গেল। আমি বেরিয়ে আসতেই দেখি শ্যামলবাবু খুব উত্তেজিত হয়ে বলছেন, ওই হতভাগা রাঘবকে আমি দেখে নেব। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, শ্যামলবাবু, কি হয়েছে? শ্যামলবাবু উত্তেজিত হয়ে বললেন, দেখুন না ঠাকুর মশাই,
ওই বেটা রাঘব কি সব বলে গেল। কি বলেছে? বেটা বলে কিনা আমার মেয়ের মধ্যে কুআত্মা ভর করেছে। আমার গৌরীকে নাকি রাত্রিবেলা ছাইভস্য মেখে জঙ্গল থেকে ফিরতে দেখেছে রাত্রিবেলা। হ্যাঁ, কত বড় স্পর্ধা ভাবুন একবার। আজ ওকে ধমকি দিয়ে এসেছি, এরপরেও যদি এমন কথা বলে ওকে আমি দেখে নেব। আমি আর চোখে দেখলাম গৌরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, রাঘব যে ভুল কিছু দেখেনি, কিন্তু এ কথা আপনি কি করে মেনে নেবেন শ্যামলবাবু? গৌরীকে যে দেখে বোঝার উপায় নেই ও এতটা অস্বাভাবিক, এতটা ভয়ঙ্কর। কিন্তু ও বেঁচে থাকলে এই গ্রামের ক্ষতি ছাড়া ভালো কিচ্ছু হবে না। তাই আজ রাতে যা করার আমায় করতেই হবে। তবে মুখে এইসব কথা আমি বললাম না, শুধু বললাম, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। রাঘব আর এমন কথা বলবে না। এই বলে আমি ঘরে চলে এলাম। আজ রাতের কিছু ব্যবস্থা করতে হবে। রাত গভীর হলো, ঝিঁঝি ডাকছে। আমি অপেক্ষা করে আছি কখন মেয়েটা আমায় ডাকতে আসবে। শ্যামলবাবু অনেকবার আমাকে ডাকতে এসেছিলেন। আমি সারাদিন কিচ্ছুটি দাঁতে কাটিনি বলে অভিযোগ করেছিলেন। আমি মিষ্টি মুখে ওনাকে জানিয়েছি আজ আমার উপোস, আমি আজ কিচ্ছু খাবো না। ভাগ্যক্রমে আজ আর গ্রামের কেউ মারা পড়েনি, আর আজকের পরে হয়তো আর কেউ মারা পড়বে না এমন নিষ্ঠুর ভাবে। সেই ব্যবস্থাই তো আজ করতে হবে আমাকে। অদ্ভুত এক ভয়ের সৃষ্টি হচ্ছে মনের ভিতরে। মেয়েটা ডাকতে আসছে না দেখে থেকেই অধৈর্য হয়ে পড়ছি আমি। রাত্রির দ্বিতীয় প্রহরে আমার ডাক এলো। চলো গো, এখন সময় হয়ে গেছে। শোনো, মাথা ঠান্ডা রাখবে আর শান্তভাবে মাকে স্মরণ করবে, তাহলেই সব ঠিক হবে। আর চারিদিকে যতই ঝড় উঠুক ভয় পেও না যেন, আমি তো থাকবো তোমার পাশে। মেয়েটার কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম। ওইটুকু মেয়ে নাকি আমাকে রক্ষা করবে, ভাবা যায়। তবে আর কথা না বাড়িয়ে আমি মেয়েটাকে অনুসরণ করলাম। জঙ্গলের ভিতরে গিয়ে দেখি গৌরী মাকে রক্ত নিবেদন করে ফেলেছে, কিন্তু মা সেই রক্ত গ্রহণ করেনি। গৌরী তখনও পাগলের মতো চেষ্টা করে চলেছে মায়ের শক্তি অর্জন করার। মেয়েটা আমায় বলল, এখানেই বসে পড়ো, আগুন জ্বালাবে না ভুলেও। শুধু মাকে জবা ফুল অর্পণ করো, আর সেই ফুলের ওপরে নিজের এক ফোঁটা রক্ত ফেলে দাও। তারপরে এক মনে মাকে স্মরণ করবে। মেয়েটার কথা মতোই আমি একটা গোল থালায় জবা ফুল সাজিয়ে দিলাম। তারপর নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত ওই স্থানে ফেলে মাকে স্মরণ করতে লাগলাম। চারিদিকে প্রচন্ড ঝড় উঠল। একদিকে গৌরী অসৎ উদ্দেশ্য নিয়ে মায়ের শক্তি হরণ করার চেষ্টা করছে, আরেকদিকে আমি কাল রাত্রি দেবীকে জাগানোর চেষ্টা করছি। একমাত্র কাল রাত্রি দেবী যে পারবে বন্দি কালিকা মাকে মুক্ত করতে। দূরে কোথাও শেয়াল ডাকছে। হঠাৎ জোরে বাজ পড়ল, সেই সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আমি মন্ত্র পাঠ বন্ধ করলাম না। বৃষ্টির তেজ আরো বাড়লো, সেই সাথে বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছে এই বৃষ্টি শেষ হবার সাথে সাথে আমিও ধুয়ে যাব, মিশে যাব এই মাটির সাথে। আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। হঠাৎ আমার মনে হলো আমার হাতের উপরে একটা ছোট্ট হাত স্পর্শ করলো। ঠিক তখনই কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, কেন ডেকেছিস আমাকে? কি চাস? মা, মা রক্ষা করো। কানের কাছে আবার কেউ বলে উঠল, কি চাস? গৌরীকে তুমি আটকাও মা, ওর উদ্দেশ্য ভালো নয়। ও তোমার সমস্ত শক্তি হরণ করে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, তখন ওকে সামলানো দুষ্কর হয়ে যাবে। তুমি ওকে আটকাও মা, তুমি ওকে আটকাও। আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। আমি লক্ষ্য করলাম কথাটা শোনার পরেই আঁধারে একজোড়া চোখ জ্বলে উঠল। দূরে দেখতে পেলাম গৌরী সেই শেয়াল কাটা রক্ত পুনরায় নিবেদন করলো মাকে। আমি সঙ্গে সঙ্গে নিজের বাঁ হাতের বুড়ো আঙুল চিরে কয়েক ফোঁটা রক্ত ফেললাম জবা ফুলের উপরে। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া যেন আমায় পাশ কাটিয়ে উড়ে গেল। সঙ্গে সঙ্গে একটা তীব্র চিৎকার আমার কানে এলো। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, কিন্তু মেয়েটা এসে আমার হাত শক্ত করে ধরে বলল, সাধনা এখনো শেষ হয়নি,
এখন উঠলে মা রুষ্ট হবে। আমি দূরে বসেই দেখতে লাগলাম সহসাই গৌরীর মাথা কেউ দেহ থেকে ছিন্ন করে ফেলছে। ধীরে ধীরে মাটিতে মিশে যেতে লাগলো গৌরীর সারা শরীর। মন্দিরের দরজা খুলে গেল, জোরে ঘন্টা বেজে উঠলো চারিদিকে, কালো ধোঁয়া সব বেরিয়ে আসতে লাগলো। চারিদিকে আর কিচ্ছু দেখার উপায় নেই, চারিদিক কালো হয়ে গেছে। এর মাঝে শুধু গৌরীর চিৎকারের আওয়াজ কানে আসছে। আমি কেঁপে কেঁপে উঠছি প্রায়। হঠাৎ আমি অনুভব করলাম চারিদিকে একটা শোরগোল পড়ে গেছে। অনেক লোক যেন ছুটে আসছে। হয়তো গৌরীর অমন গগন ভেদ করা চিৎকার গ্রামের সবার কানে পৌঁছেছে। মেয়েটা আমায় বলল, মন্দির মুক্ত হয়েছে, এবার তুমি ফিরে যাও। আমি ইতস্তত করে বললাম, কিন্তু শ্যামলবাবুকে আমি এখন কি জবাব দেব? কাউকে কোনো উত্তর দেবে না, তুমি নিজের বাড়ি ফিরে যাও। এখনো বোধহয় ভোরের গাড়ি ছেড়ে যায়নি, পা চালিয়ে যাও দেখি। কিন্তু কোনো কিন্তু নয়। এই বলে মেয়েটা আমার হাত নিয়ে লাল সুতোটা আমার হাতে বেঁধে দিল। এটা নিজের কাছে রেখে দিও, এবারে যাও দেখি। কিন্তু তোমার নামটা যে আমার জানা হলো না। মেয়েটা হেসে বলল, তুমি আমাকে কালিকা বলেই ডেকো। আমি চমকে উঠলাম। নিজের সারা শরীর জুড়ে কেমন এক শিহরণ টের পেলাম। কিন্তু এইবার মেয়েটা চোখের পলক ফেলতে না ফেলতেই কোথায় যেন মিলিয়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, বেশি লোক জড়ো হওয়ার আগেই স্টেশনের দিকে ছুটে গেলাম। সেই যে বাড়ি ফিরলাম আর কখনো কালিকাপুরে যাওয়া হয়নি। এ জানে সব এখন কেমন আছে। এই অবধি বলে নিঃশেষ ফেলল তারানাথ। আমরাও শ্বাস ছাড়লাম। এতক্ষণ যেন টান টান উত্তেজনা নিয়ে গল্পটা শুনছিলাম না বলে গেলছিলাম বলেই চলে। কিশোরী জিজ্ঞাসা করল, ওই মেয়েটাই বুঝি দেবী কালিকা ছিল? হয়তো ছিল, সবার মধ্যেই তো শুভ শক্তির বাস আছে। তা কেমন লাগলো বলো? খাসা একখানা গল্প শোনালে। তাহলে এবার পাসিং শোয়ের প্যাকেট দাও দেখি একটা। কিশোরী একগাল হেসে এগিয়ে দিল প্যাকেটটা। কিন্তু একটা ব্যাপারে তখন আমার মনটা ভীষণ খচখচ করে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, সব না হয় বুঝলাম, কিন্তু তোমার হঠাৎ এই সাইনবোর্ড তুলে দেওয়ার বিষয়টা তো কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কিশোরীও মাথা নেড়ে বলল, ঠিক কথা, ব্যাপারটা কি এবার খুলে বল দেখি। এবারে আমাদের কথা শুনে হো হো করে হেসে উঠল তারানাথ। তারপর বলল, তোমরা ভাবলে কি করে আমি আমার ব্যবসাপত্র গুটিয়ে পালাবো? তাহলে? আরে বাবা, আগেরটা রং একেবারে উঠে গিয়েছিল। এইবারে হাতে 2 পয়সা বেশি এসেছে, তাই ভাবলাম নতুন একখান বানিয়ে নি, তাই আর কি। এই বলে আবার হেসে উঠল তারানাথ। এবার আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, তাই বলো, আমরা তো রীতিমতন ভয় পেয়ে গেছি গো। তারানাথ মাথা দলিয়ে বলল, এত সহজে মাঠ ছেড়ে পালাচ্ছি না। আমরাও মাথা নেড়ে সায় দিলাম। চারি ততক্ষণে চা রেখে গেছে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আমরা উঠে পড়লাম। দুপুর হতে যায় প্রায়। বললাম, আজ তবে আসি হে তারানাথ। হ্যাঁ, মাঝে মাঝে গরিবের ভিটেতে পায়ের ধুলো দিয়ে গেলে ভালোই লাগে। তোমরা তো আর আসো না আজকাল। না, এবার থেকে আসতেই হবে, না হলে কোন দিন শুনবো তুমি অন্য রাজ্যে ব্যবসা তুলে দিয়ে চলে গেছো। তারানাথ নিজের চিরপরিচিত ভঙ্গিতে হেসে উঠল। আমরাও প্রসন্ন চিত্তে বেরিয়ে এলাম। আমি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, তাহলে তারানাথের স্বয়ং কাল রাত্রি দেবীর সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল, ঠিক তো? কিশোরী আমার ভুল সংশোধন করে দিয়ে বলল, কাল রাত্রি নয়, কালিকা দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই জন্যই বলি গল্প মন দিয়ে শুনতে হয়। হ্যাঁ বাপু, তুমি শোনো এইসব আজগুবি গল্প।
আমি খানিকটা রাগ দেখিয়ে কথাটা বললাম। সেই তো, গল্প শোনার লোভ যেন তোমার নেই। সে তো 16 আনা আছে, আর সে কথা তারানাথ খুব ভালো করেই জানে। সূর্য তখন মাথার উপরে, শীতের রেশ একটু কমেছে। আমি আর কিশোরী দুজনেই দুই দিকে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানান। এমন আরও রহস্যময়, ইতিহাসভিত্তিক এবং তারানাথ তান্ত্রিকের অজানা গল্প শুনতে এখনই মিস্টিক তারানাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর এই পর্বটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই রহস্যময় যাত্রার অংশ হতে পারেন। ধন্যবাদ। আবারও দেখা হবে মিস্টিক তারানাথের পরবর্তী রহস্যময় পর্বে।